ভারতের উত্তর পূর্বাঞ্চলে ছোট্ট রাজ্য পাহাড়ি রাজ্য ত্রিপুরা। ত্রিপুরায় বাঁশবেত শিল্পকে নিয়ে প্রচুর কথা প্রচলিত রয়েছে, প্রচুর জানা অজানা তথ্য রয়েছে বাঁশবেত শিল্পকে কেন্দ্র করে। আজ আমরা যেখানটায় রয়েছি ২১ নলচর বিধানসভা কেন্দ্রের বগাবাসা একটি গ্রামে। সেখানটায় এই বাঁশবেতকে কেন্দ্র করে গড়ে উঠেছে গোটা একটা শিল্পালয়। আপনাদেরকে ত্রিপুরা টিভির বিশেষ প্রতিবেদনে আজকের এই গোটা শিল্প বা শিল্পালয় নিয়ে পর্যালোচনা করে আমরা দেখানোর চেষ্টা করব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্য একসময় ছিল গভীর বনাঞ্চল। বাঁশ বেত শিল্পকে কেন্দ্র করে চলত বহু পরিবার। পাহাড় থেকে বনের কাঠ কুড়িয়ে পাহাড়িরা যেমন চলতো, তেমনি বনের ফলমূলে চলত সাময়িক আহার। কালের বিবর্তনে এই সব এখন রূপকথার ছবি, কিন্তু বাঁশ বেতের শিল্পকে ধরে রেখেছেন এমন একজনের সাথে দেখা হয় আমাদের। তিনি রাজ্যের ২১ নলচর বিধানসভার বগাবাসা ভিলেজের বাসিন্দার মনোজ কুমার দেবনাথ। তিনি জানান, বহু কষ্টে এই শিল্পটাকে ধরে রেখেছে। রাজ্যে বাঁশের অভাব দেখা দিয়েছে রাবার চাষের কারণে। রাবারে ত্রিপুরা স্থান দ্বিতীয়। অন্যদিকে যে রাজ্যে বাঁশের অভাব ছিল না, তা এখন সংরক্ষিত কেবল। তবুও আমরা প্রয়াস রেখেছি এটাকে ধরে রাখার জন্য। এই মুহূর্তে রয়েছি সেই ব্যক্তি যিনি এই বাঁশবেত শিল্পটাকে পরিচালনা করছেন, তথা বলা চলে ইনি ওনার। আমরা কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব বিস্তারিত ওনার এই কারখানা সম্পর্কে। প্রথমে আপনার নামটা জানতে চাইবো। নমস্কার, আমার নাম মনোজ কুমার দেবনাথ। আমার বাড়ি হলো ২১ নলচর বিধানসভা কেন্দ্রের বগাবাসা গ্রাম পঞ্চায়েত। আমরা প্রথমে যদি জানতে চাই যে কিভাবে আপনার মাথায় এলো যে বাঁশবেত শিল্পকে কেন্দ্র করে এমন একটা শিল্পাঞ্চল গড়ে তোলার? অ্যাকচুয়ালি কি এটা আরো 35 থেকে 40 বছর আগের কথা। আমার বাবার সংসারে খুব অবর্তন ছিল, আমি লেখাপড়া ভালোভাবে করতে পারিনি। আগরতলাতে আমাদের এক আত্মীয়ের দোকান ছিল, হ্যান্ডিক্রাফটের দোকান ছিল, সেখানে আমি 2-3 বছর ছিলাম। সেখানে ওনাদের দোকানে থেকে কিছু কাজ শিখেছি। তারপর কিছুদিন পর বাড়িতে এলাম, বাড়িতে এসে আবার স্কুলে ভর্তি হলাম। স্কুলে ভর্তি হয়ে আমার নিজস্ব আমাদের বাঁশ ছিল বাগানে, জঙ্গলে। সেই বাঁশ কেটে এনে আমি আস্তে আস্তে কিছু কিছু মাল বানিয়ে আগরতলা শহরের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বিক্রি করতে শুরু করি। করতে করতে এইভাবে আমি একবার আগরতলা চিলড্রেন পার্কে তখন মেলাগুলো হতো, সেখানে আমি এই মেলাতে অংশগ্রহণ করি। আমাদের ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডিক্রাফট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট, ওরা আমাকে মেলাতে অংশগ্রহণ করার জন্য চিঠি দেয়। সেই মেলাতে আমি অংশগ্রহণ করি, সেখানে আমি অনেক অর্ডার পাই। আস্তে আস্তে ত্রিপুরার থেকে আমি ভারতবর্ষের বিভিন্ন শহরে প্রায় 40 থেকে 50টা মেলা করেছি। সেখান থেকে মেলা থেকে অনেক কাস্টমার পেয়েছি। তারপর আমি বড় করে ভাবলাম যে না, আরো বেশি করে মাল উৎপাদন করতে হবে। একটা ছোট করে একটা কারখানা খুলি, 4-5 জন লোক নিয়ে কাজটা আমি শুরু করতে করতে আজকে আমি আমার এখানে 10-15 জন কাজ করে, একদম পার্মানেন্টলি কাজ করে। এবং সারা গ্রামে নলচর, বগাবাসা, দুল্লনারায়ণ, সরিলাম, বিভিন্ন জায়গা থেকে আমাকে কম করলে 100টি পরিবারের 500টা লোক আমাকে এখন। ধরুন আপনি যেটা বললেন শ্রমিকরা আপনার আন্ডারে কাজ করছে, আগামীতে যদি আরো বৃহৎ পরিসরে করতে হয়, কি চাইবেন সেই বিষয়টা? হ্যাঁ, এনে তো পরিকল্পনা আছে। আমি আরো বছর 15 আগে আমার এই বাঁশবেত বগাবাসার এই বাঁশবেত শিল্পটাকে কেন্দ্র করে আমরা একটা ক্র্যাব ভিলেজ করার চেষ্টা করেছিলাম। ক্র্যাব ভিলেজটা কাজও শুরু হয়েছিল। ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট মিলে এইখানে বাঁশবেত শিল্প, টেরাকোটা, হ্যান্ডলুম, ট্রাইবেল পাটচা, বেঙ্গলি ট্রেডিশনাল হ্যান্ডলুম, গামছা, ধুতি, এই নিয়ে আমরা একটা প্রজেক্ট চালু করেছিলাম তৎকালীন ব্রাহ্মণ সরকারের আমলে। কিন্তু যেই মাত্র 1 কোটি টাকার একটা প্রজেক্ট এলো, তখন ওরা কাজটা শুরু করে মাঝপথে কাজটা বন্ধ করে দিয়েছে। সেই প্রজেক্টটা এখনো পেন্ডিং পড়ে আছে। 10-12টা বিল্ডিং সেখানে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে। আর আরেকটা বিষয় যদি জানতে চাই, ধরুন রাজ্যে ইদানিংকালে আমরা দেখছি যে বাঁশবেত শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বাঁশের কমতি। তো সেই চাহিদাটা আগামী দিনে যোগান দিতে যে বাঁশের যে ধ্বংসলীলা হচ্ছে সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা খুব দুঃখজনক ব্যাপার। তৎকালীন ব্রাহ্মণ সরকার ইচ্ছাকৃতভাবে ত্রিপুরার বাঁশটাকে ধ্বংস করে দিয়েছে। রাবার প্লান্টেশন যখন চালু হয়, তখন ওরা পুরা ত্রিপুরার জঙ্গলকে পরিষ্কার করে রাবার করতে গিয়ে আমাদের বাঁশটাকেও ধ্বংস করে দিয়েছে। তো তৎকালীন গভর্নমেন্ট সরকারকে আমরা, যারা এন্টারপ্রেনার, বিজনেসম্যান, ট্রেডার্স আছিলাম, আমরা সবাই মিলে বলেছিলাম ত্রিপুরা সরকারকে তখন যে না, এইভাবে তো হয় না, আপনারা সব বাঁশকে ধ্বংস করে রাবার করছেন। যে আমরা যারা বাঁশবেতের সঙ্গে যুক্ত, তাহলে আমাদের কি উপায় হবে? ত্রিপুরাতে তখন তৎকালীন সময়ে 2 লক্ষ কারু বাঁশবেত শিল্পী ছিল, কারু শিল্পী ছিল। তাদের জন্য আপনারা কি সংরক্ষণ রেখেছেন? আমরা সরকারকে তখন যুক্তি দিয়েছিলাম
যদি কোনো কৃষক যদি 10 কানি রাবার করে, সেই 10 কানির মধ্যে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 কানি বাঁশ বাগান করে। আমরা তখন ওদেরকে সাজেশন দিয়েছিলাম যে আপনারা অন্তত বাঁশটা নষ্ট করবেন না, এক কানি বাঁশটা রেখে আপনি 9 কানিতে করুন, অর্থাৎ 1:10। হ্যাঁ, এই যে এই কারুশিল্পের স্বার্থে আপনারা এই 1 কানি বাঁশটাকে না কেটে আপনার 9 কানিতে রাবার বাগান করুন। কিন্তু তৎকালীন সরকার এগুলা করেনি। উপরন্তু উপরন্তু তৎকালীন সময়ে ওই যারা ক্ষমতায় ছিলেন, তারা ত্রিপুরা রাজ্যের যে খাট জমিগুলা ছিল সেগুলা দখল করে পুরা বন জঙ্গল বাঁশ নষ্ট করে ওরা রাবার বাগান করে নিয়েছেন। এটা একটা দুঃখজনক ঘটনা। বর্তমান সরকার সেই বিষয়ে কি রকম পদক্ষেপ নিচ্ছে বা আপনাদের চাহিদা কি থাকবে? এখন বিজেপি সরকার আসার পরে বহুবিধ প্রকল্প হাতে নিয়েছেন। যেমন প্রথম একটা খুব ভালো 60% সাবসিডিতে একটা লোনের ব্যবস্থা করেছে, অর্থাৎ আপনার এই শিল্পের জন্য 15 লাখ টাকা একটা লোন আছে, সেখানে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট 9 লক্ষ টাকা সাবসিডি দিচ্ছেন, আর 6 লাখ টাকা বেনিফিশিয়ারি দেবে। এখানে উদ্যোগ নিয়েছেন। এবং নতুন করে বাঁশ, অ্যাকচুয়ালি কি আমাদের এই এই কাজের সাথে বাঁশ বাঁশ যেটা আমরা ব্যবহার করি সেটা হলো, লোকাল নাম হলো পাউরা ব্যাম্বু, এটা সাইন্টিফিক নামও আছে ব্যাম্বুসা পলিমুরবা। তো এই বাঁশটা দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছে কিন্তু করা হয়নি। নার্সারি বা প্লান্টেশন এগুলা অনেক আজকে 8-10 বছর ধরে চেষ্টা করা হচ্ছে, কিন্তু তৎকালীন সরকার এইগুলা করেনি। কিন্তু এখন বর্তমান সরকার এই পারো বাঁশটা যাতে এই রাজ্যের হস্তকারু শিল্পটাকে আরো উজ্জীবিত করা যায়, আরো উন্নত করা যায়, কারুশিল্পীদেরকে আরো বেশি করে দক্ষ করা যায়, তার জন্য বাঁশ চাষে এখন নতুন করে উদ্যোগ নিয়েছেন। আপনার এই শিল্পকলাতে আনুমানিক কত ধরনের আইটেমস আছে বলে ধারণা করা হয়? আমার এখানে তো মিনিমাম 200 ভ্যারাইটি আছে। 40 বছর ধরে আমি এই কাজের সঙ্গে যুক্ত। 40 বছরে আমার এখানে প্রায় 200 থেকে 250 ভ্যারাইটি আমি ডিজাইন ডেভেলপমেন্ট করেছি। একেবারে উনি যেটা জানালেন, প্রায় 240-এর ওপরেই আইটেমস নিয়ে ওনার এই কারখানা। দীর্ঘদিন ধরেই বাঁশবেত শিল্পের সঙ্গে উনি জড়িত ছিলেন এবং আগামী দিনেও থাকবেন। আর ওনার একটা বড় কৃতিত্ব হচ্ছে এই বাঁশবেত শিল্পকে কেন্দ্র করে গোটা এলাকায় কিন্তু যারা শ্রমজীবী রয়েছেন, যারা বাঁশবেত শিল্পকলা নিয়ে কাজ জানেন, প্রত্যেকেই কাজ দেওয়ার চেষ্টা করছেন। আমরা ধীরে ধীরে ওনার যে পুরো প্ল্যান্টের আছে, কারখানাটা আছে, ঘুরে দেখানোর আপনাদেরকেও চেষ্টা করব। অন্যদিকে ওনার সহযোগিতায় ওই এলাকায় গড়ে ওঠা এই শিল্পের মাঝে কাজ করছেন বহু শ্রমিক। বাঁশ বেত দিয়ে গড়ে ওঠা প্রায় 200-রও অধিক পণ্য রপ্তানি হচ্ছে বহির্রাজ্যে, যা থেকে আয় হচ্ছে লাখ লাখ টাকা। তা দিয়েই চলছে গোটা একটা এলাকার বাঁশ বেতের শিল্পীরা। ঠিক কি জানালেন এক শ্রমিক, শোনাব। আমরা রয়েছি একজন শিল্পকর্মী, যাকে শিল্পকর্মী বলা যেতে পারে, যিনি শ্রমিক হিসেবে কাজ করছেন ওনার এই শিল্পালয়ে। প্রথমে আপনার নামটা জানতে চাই। আমার নাম সুমঙ্গল দাস। আপনি কত বছর নাগাদ এখানটায় কাজ করছেন? আমি এখানে কাজ করছি 30 বছর। উনি আপনি সহকারে কতজন কর্মী ঠিক এখানটায় কাজ করছেন? এখানে 5-7 জন কাজ করছে। আগে কি করতেন? বাঁশবেত শিল্পের এই কারখানার আগে কি কাজ করতেন? এর আগে তো লেখাপড়া করছি, লেখাপড়ার পরে ফাঁকে ফাঁকে এই কাজ করছি। কেমন মনে হচ্ছে এই যে বাঁশবেত শিল্প আপনাদেরকে কাজ দিয়েছে, বা আগামী দিনে কি কিভাবে ত্বরান্বিত হতে পারে বা কত দূর যেতে পারে এই শিল্পটা? ওটা তো অনেক এগিয়ে যাবে, ভালো কাজ করতে পারো। আর্থিক দিক দিয়ে মানে কেমন উন্নত হচ্ছে এই গ্রাম এই শিল্প নিয়ে? হ্যাঁ, খুব ভালো। একদমই, উনি যেটা জানালেন যে আর্থিক দিক থেকে যেমন স্বাবলম্বী হওয়া যায়, তেমনি যারা কর্মী আছেন, যারা কাজ করছেন, ওনারাও কিন্তু স্বাবলম্বী হচ্ছেন এই শিল্পকে ঘিরেই।